উত্তর পূর্ব ভারতের মিজোরামের পাহাড়গুলোর মধ্যে লুকিয়ে আছে এক প্রাচীন জাতির গল্প। এই পাহাড়, এই জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এগুলি বহন করে একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংগ্রাম এবং সংস্কৃতি। আজ আমরা জানব মিজো জনগোষ্ঠীর কথা। কারা তারা, কোথা থেকে এলেন, আর কিভাবে বদলে গেল তাদের জীবনধারা। মিজো জনগোষ্ঠী ভারতের অন্যতম প্রধান আদিবাসী জনগোষ্ঠী। তারা মূলত বাস করেন মিজোরাম রাজ্যে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর এবং মায়ানমারের কিছু অংশে তাদের বসবাস রয়েছে। মিজো শব্দের অর্থ পাহাড়ের মানুষ বা উচ্চভূমির বাসিন্দা, কিন্তু এই নামের মধ্যে লুকিয়ে আছে এর থেকেও গভীর অর্থ। মিজোরা নিজেদের বলে জোহ নাহাতলাক, এর অর্থ একই মূল থেকে জন্ম নেওয়া মানুষ। এই ভাবনার কারণেই মিজো সমাজে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা এবং ঐক্য খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস ও লোককথা অনুযায়ী মিজো জনগোষ্ঠীর পূর্বপুরুষরা দক্ষিণ পূর্ব এশিয়ার চীন ও মায়ানমার সংলগ্ন অঞ্চল থেকে ধাপে ধাপে এই পাহাড়ে এসে বসতি গড়ে তোলেন। লোককথায় বলা হয় তারা সিনলুং নামের এক রহস্যময় গুহা বা অঞ্চলের মধ্য দিয়ে এই দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন, যা দক্ষিণ চীনের ইয়ালুং নদীর কাছে অবস্থিত। এই যাত্রা ছিল দীর্ঘ ও কষ্টকর। জঙ্গল, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই তাদের টিকে থাকতে হয়েছে। এই স্মৃতিগুলো আজও বেঁচে আছে মিজো লোকগান ও লোককথায়। মিজো লোকগান শুধু বিনোদন নয়, এগুলি হল তাদের ইতিহাসের জীবন্ত দলিল। এই গানগুলিতে শোনা যায় অভিবাসনের কষ্ট, যুদ্ধের স্মৃতি, ভালোবাসা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথা। প্রাচীন মিজো সমাজ ছিল গোত্রভিত্তিক। প্রতিটি গ্রামের নেতৃত্ব দিতেন একজন লাল, অর্থাৎ গ্রাম প্রধান। লাল ছিলেন গ্রামের প্রশাসক, বিচারক এবং রক্ষাকর্তা। জমি বণ্টন, বিবাদ মীমাংসা, শিকার কিংবা যুদ্ধের সিদ্ধান্ত সবই লালের তত্ত্বাবধানে হতো। লাল সকলকে সন্তানের মতো দেখতেন, দুর্যোগে সাহায্য করতেন, ভালো কাজে পুরস্কার দিতেন এবং অপরাধে শাস্তি দিতেন। তারা বংশানুক্রমিক ছিলেন, কিন্তু ব্যক্তিগত গুণাবলী দিয়ে ক্ষমতা ধরে রাখতেন। তবে লাল কখনো একছত্র শাসক ছিলেন না। তিনি সমাজের প্রবীণদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতেন। মিজো সমাজের আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল জাওলবুক। এটি ছিল গ্রামের যুবকদের রাত কাটানোর জায়গা। কিন্তু এটি ছিল তার থেকেও বেশি কিছু। এটি ছিল চরিত্র গঠনের পাঠশালা। এখানে তরুণদের শেখানো হতো শৃঙ্খলা, সাহস, পরিশ্রম এবং সমাজের প্রতি দায়িত্ববোধ। আজ জাওলবুক আর নেই, কিন্তু এর আদর্শ আজও মিজো সমাজে জীবিত। মিজো সংস্কৃতির কথা বললে চেরাও নৃত্যের কথা না বললেই নয়। মিজোদের সবচেয়ে প্রাচীন নৃত্য চেরাও নৃত্যকে আমরা বাঁশ নাচ নামেও চিনি। এই নৃত্যে দুই পাশে রাখা থাকে বাঁশ। নির্দিষ্ট ছন্দে বাঁশ খোলা এবং বন্ধ করা হয়। নৃত্যশিল্পীরা এই চলমান বাঁশের মাঝখানে অত্যন্ত নিখুঁত পায়ের ছন্দে নাচ করেন। একটি ভুল পদক্ষেপ আঘাতের কারণ হতে পারে। এই কারণেই চেরাও নৃত্য শুধু নাচ নয়, এটি শৃঙ্খলা, মনোযোগ এবং দলগত সমন্বয়ের প্রতীক। কথিত আছে শিশুর মৃত্যুর পর খারাপ আত্মাকে শান্ত করতে শুরু হয়েছিল, এখন উৎসবেও দেখা যায়। মিজোদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে চাপচারকুট, মিমকুট এবং পাওলকুট। চাপচারকুট পালিত হয় ঝুম চাষের আগে, যখন পাহাড় পরিষ্কার করার কাজ শেষ হয় এবং চাষের প্রস্তুতি শুরু হয়। মিমকুট পালিত হয় পূর্বপুরুষদের স্মৃতিতে। এই উৎসবে খাবার ও পানীয় উৎসর্গ করা হয়। পাওলকুট হল ফসল তোলার পর কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। এই উৎসবগুলো প্রমাণ করে মিজোদের জীবনে প্রকৃতি কতটা গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ধর্ম গ্রহণের আগে মিজোরা বিশ্বাস করত প্রকৃতির আত্মা এবং অদৃশ্য শক্তিতে। 19 শতকে খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে আসেন। তারা নিয়ে আসেন শিক্ষা, লিপি এবং আধুনিক চিকিৎসা। এই পরিবর্তনের মাধ্যমেই ধীরে ধীরে মিজো সমাজ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। 1920-30 দশকে মিজোরা ধর্মান্তরিত হন। এখন 87-98% খ্রিস্টান, মূলত প্রেসবিটেরিয়ান। আজকের মিজোরাম ভারতের অন্যতম খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য। চার্চ আজ শুধু উপাসনালয় নয়, এটি সামাজিক জীবনের কেন্দ্র। আজকের মিজো সমাজ আধুনিক এবং শিক্ষিত। মিজোরাম ভারতের অন্যতম সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য।
মিজোরামের আধুনিক নেতা ছিলেন লাল থানহাওলা। তিনি শিক্ষা ও শান্তির পক্ষে কাজ করেছেন। আজকের মিজো তরুণরা একদিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত, অন্যদিকে নিজেদের ভাষা, লোকগান ও নৃত্য নিয়ে গর্বিত। মিজো জনগোষ্ঠী শুধু একটি জাতি নয়, এটি একটি জীবন দর্শন। ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই তাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।